প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আর্থিক বিবরণীর ধারাবাহিক ক্লাস আজকে আমরা সেকেন্ড পেপারের পঞ্চম আর্থিক বিবরণীটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা বরিশাল বোর্ড 1 করেছি, বরিশাল বোর্ডের 2 আজকে আমরা করব। আচ্ছা, বরিশাল বোর্ড 2 প্রথমে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রেওয়া মিলটা সুন্দর করে আমাদের প্রথম কাজ হচ্ছে রেওয়া মিলটা সুন্দর করে পড়তে হবে। কোন কালার নিব? আচ্ছা, প্রত্যুষ লিমিটেড শেয়ার মূলধন আমরা জানি শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ সঞ্চিতি এটি হচ্ছে একটি মালিকানা সত্ত্বের অংশ। সংরক্ষিত আয় মানে কি? এই এতটুকু সংরক্ষিত আয় 1,28,000 টাকা এ পর্যন্ত মুনাফা কি আছে? জমা আছে। সংরক্ষিত আয় এটিও কি মালিকানা সত্ত্বের অংশ। তাহলে সংরক্ষিত আয় হচ্ছে কত? 1,28,000 টাকা। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব 80,000, প্রদেয় হিসাব কত? 65,000 টাকা। সো আমরা সবাই জানি প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, আর প্রদেয় হিসাব কি? চলতি দায়। 10% বিনিয়োগ, 20,000 টাকা 10% বিনিয়োগ। দেখো, বিনিয়োগের উপরে আমরা তোমাদের গচ্ছিত টাকা ছিল 2 লক্ষ টাকা। সেই 2 লক্ষ টাকা তুমি ব্যাংকে ইনভেস্ট করছো। ধরো ব্যাংকে তোমাকে বাৎসরিক মুনাফা দেবে 10%। তাহলে 2 লাখ টাকা 10% বাৎসরিক তোমাকে তাহলে 20,000 টাকা মুনাফা বাবদ কি দিবে? বিনিয়োগের সুদ পাওয়া, অর্থাৎ সুদ বাবদ তোমার মুনাফা হবে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে তোমার টোটাল 1 বছরের আয়। তো এই বিনিয়োগের সুদ, মোট বিনিয়োগের সুদ পার্সেন্টেজ করার পরে যেটা বের হবে এটা মোট বিনিয়োগের সুদ। এটা হচ্ছে তোমার কোথায় যাবে বলো তো? অপরিচালন আয়। পার্সেন্টেজ করার পরে বিনিয়োগ কত? 2 লাখ টাকা। এটার উপরে বাৎসরিক 10% গুণ করলাম, 20,000 টাকা হচ্ছে তোমার 1 বছরের মুনাফা, সুদ বাবদ মুনাফা। সো এই 20,000 টাকা হচ্ছে অপরিচালন আয়ে যাবে। কেমন? এই 20,000 টাকা থেকে এখন এমন হতে পারে যে ব্যাংক থেকে কিছু টাকা তুলে ফেলেছো, অথবা পুরো টাকাই বকে আছে, এরকমও হতে পারে। সো যদি এখান থেকে তুমি কিছু টাকা পেয়ে যাও বা তুলে ফেলো সুদ বাবদ, এই টাকা যদি কিছু নিয়ে যাও, সেটা রেওয়া মিলে বলা থাকবে। আবারও বলি, রেওয়া মিলে যে বিনিয়োগের সুদ দেয়া থাকে, রেওয়া মিলে যে বিনিয়োগের সুদ দেয়া থাকে সেটা হচ্ছে অলরেডি তুমি পেয়ে গেছো, অলরেডি তুমি নিয়ে নিছো। তাহলে আমাদের যদি রেওয়া মিলে দেখি বিনিয়োগের সুদ কোথাও আছে কিনা, এই দেখো এই অঙ্কে বিনিয়োগের সুদ দেয়া আছে। বিনিয়োগের সুদ কত টাকা? 15,000 টাকা। তার মানে 15,000 টাকা বিনিয়োগের সুদ দেয়া আছে। বিনিয়োগের সুদ প্রাপ্তি, অর্থাৎ এটা তুমি পেয়ে গেছো। বিনিয়োগের সুদ কি হয়ে গেছে বলো? পেয়ে গেছো। এই প্রাপ্তি বিনিয়োগের সুদ এটা সবসময় রেওয়া মিলে থাকবে। তাহলে রেওয়া মিলের যে বিনিয়োগের সুদ বলো, রেওয়া মিলের বিনিয়োগের সুদ মানে কি? অতটুকু বিনিয়োগের সুদ অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে টোটাল আমার বিনিয়োগের সুদ বাবদ আয় হবে কত? 20,000 টাকা। অলরেডি পেয়ে গেছি কত? 15,000 টাকা। তাহলে বলো আর কত টাকা বকেয়া আছে? আর বকেয়া আছে হলো 5,000 টাকা। সো বকেয়া হলো কত টাকা? 5,000। এই বকেয়াটা আয় যেহেতু বকেয়া আছে, এটা কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। কেমন? আচ্ছা, তাহলে বিনিয়োগ 2 লক্ষ টাকা বিনিয়োগ, এটি যাবে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে। স্থায়ী সম্পদের পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগে। এবং বিনিয়োগের যে সুদটা, সেই সুদটা হচ্ছে বিনিয়োগের যে সুদটা, একটা হচ্ছে অপরিচালন আয়ে যাবে, আর আরেকটা যাবে কি? চলতি সম্পদে। অপরিচালন আয়ে যাবে হচ্ছে 20,000। অপরিচালন আয়ের টোটাল আয়টা যাবে 20,000, আর চলতি সম্পদে যাবে যতটুকু বকে আছে। বকে আছে কত? 5,000 টাকা চলতি সম্পদে যাবে। এরপরে আসি সুনাম। সুনাম হচ্ছে 1,40,000। সুনাম হচ্ছে স্থায়ী অস্পর্শনীয় সম্পদ। যন্ত্রপাতি অস্পর্শনীয় সম্পদ বা ব্রিটিশ নিয়ম অনুযায়ী স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদকে স্থায়ী সম্পদ হিসেবে গণনা করা হয়। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, প্রাপ্য নোট চলতি সম্পদ, আর প্রদেয় নোট কি? চলতি দায়ে যাবে। মজুরি হচ্ছে ব্যয়। কেমন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে।
প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হিসাব, কেমন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। কেমন? বহি পরিবহন, বহি পরিবহনটা কি? বিক্রয় পরিবহন। বহি পরিবহন আর এক নাম বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন হচ্ছে কোথায় যাবে? পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। আর ক্রয় পরিবহন যাবে কোথায়? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে প্রত্যক্ষ খরচ। অগ্রিম বীমা, শুধু বীমা হচ্ছে খরচ, আর খরচটা অগ্রিম দিলে সেটা কি হয়? চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ। ক্রয় ও বিক্রয়, ক্রয় ও বিক্রয়। ক্রয় হচ্ছে আমরা জানি ব্যয় হিসাব, আর বিক্রয় হচ্ছে কি হিসাব? আয় হিসাব। বিনিয়োগের সুদ হচ্ছে রেওয়া মিলে যেটা থাকে সেটা অলরেডি পেয়ে গেছি। বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব। অপরিচালন আয়ে যাবে, এটা কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে। নগদ তহবিল, এটা কি? চলতি সম্পদ। ওকে, এই হচ্ছে আমাদের, এটাকে আমরা দাগ দিব কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে গুপ্ত, রেওয়া মিলের মধ্যে গুপ্ত সমন্বয়। এই হচ্ছে আমাদের রেওয়া মিল। এবার হচ্ছে আমরা সমন্বয়গুলো একটু পড়ার চেষ্টা করি। সমাপনী মজুত পণ্য 1,80,000 টাকা। সমাপনী মজুত পণ্য কোথায় কোথায় যায় বলো তো? সমন্বয়ের কাজ কয়বার করতে হয়? 2বার করতে হয়। তাহলে সমাপনী মজুত পণ্য একবার যাবে চলতি সম্পদে, আর একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে বিক্রয়যোগ্য পণ্য থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, প্রাপ্য হিসাবের 15,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে আদায়যোগ্য নয় মানে অনাদায়ী পাওনা। তাহলে 15,000 টাকা অনাদায়ী পাওনা। তাহলে আসলে প্রাপ্য হিসাবের সাথে আমরা একটু দাগ দিয়ে আসি। এই যে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে একটা দাগ দিলাম। কারণ কেন দাগ দিলাম? সমন্বয়ে কাজ আছে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের পর, এই 15,000 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট প্রাপ্য হিসাবের পর 10% সঞ্চিতি ধার্য করতে হবে। আচ্ছা দেখো, এখানে প্রাপ্য হিসাব আছে কত? প্রাপ্য হিসাব আছে 80,000। এই 80,000 টাকা মানে তোমার কাছে দেনাদার, বিভিন্ন মানুষের কাছে ধারের প্রোডাক্ট সেল করছো, এরকম 80,000 টাকা প্রাপ্য হিসাব আছে। তার মধ্যে থেকে তুমি 15,000 টাকা আদায় করতে পারবা না। তাহলে আদায় করতে পারবা না মানে অনাদায়ী পাওনা, আর অনাদায়ী পাওনা হচ্ছে তোমার জন্য একটি কি? খরচ। তাহলে 80,000 টাকা ছিল অনাদায়ী পাওনা। একটু ওয়ার্কিংস করি। অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ছিল কত? প্রাপ্য হিসাব ছিল 80,000। প্রাপ্য হিসাব কত? আচ্ছা আমরা এখানেই করি 80,000। এখানে করলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ছিল কত? 80,000 টাকা, যার মধ্যে থেকে 15,000 টাকা তুমি পাবা না। সো 15,000 টাকা কি অনাদায়ী পাওনা? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বাদ দাও। তাহলে 80 থেকে 10 বাদ দিলে কত? 70। 70 থেকে 5 বাদ দিলে কত হবে? 65,000। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 10% কি করতে হবে? সঞ্চিতি। সো অবশিষ্ট প্রাপ্য হিসাব 65,000। তো এর উপরে 10% নতুন সঞ্চিতি। সো নতুন সঞ্চিতি তাহলে কত হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% করলে এক ঘর আগে দশমিক, 6,500 টাকা। 6,500 টাকা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর সমন্বয়ে যেটা থাকে এইগুলো হচ্ছে নতুন। সো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 6,500। সো এই কাজটা কোথায় কোথায় করতে হবে? প্রাপ্য হিসাব থেকে বাদ দিলাম, আর আরেকবার কি করতে হবে? যদি অনাদায়ী পাওনা থাকে তাহলে তার সাথে দাগ দিতে হবে। অঙ্কের রেওয়া মিলের মধ্যে অনাদায়ী পাওনা নাই, সো আমাদের আর দাগ দেওয়ার কিছু নেই। 1 অক্টোবর সাল, দেখো তারিখটা খেয়াল করো। 1 অক্টোবর কৃত 20,000 টাকার, কৃত 20,000 টাকার, কৃত 20,000 টাকার যন্ত্রপাতি, যন্ত্রপাতি ক্রয় করছে। আচ্ছা এখানে স্কুলে লেখা আছে, এটা হচ্ছে ভুলে, ভুলে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। যন্ত্রপাতির অবশ্যই আছে 20%। দেখো এই এন্ট্রিটা একটু জটিল, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তুমি যন্ত্রপাতি ক্রয় করলে সেটা যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত। যন্ত্রপাতি ক্রয় এটি হচ্ছে একটি মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয় এটি জাবেদা করা উচিত ছিল এরকম, যন্ত্রপাতি হিসাব ডেবিট, অর্থাৎ যন্ত্রপাতি হিসাবে লেখা উচিত ছিল। কিন্তু তুমি কি হিসাবে লিখেছো? ক্রয় হিসাব, পণ্য ক্রয় হিসাবে লিখেছো, ক্রয় হিসাব ডেবিট। জিনিসটা বুঝো, লেখা উচিত ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, সম্পদ মূলধন জাতীয় ব্যয়কে লেখা উচিত ছিল, তুমি ভুলে পণ্য ক্রয় হিসাবে লিখে ফেলছো। সো এটাকে আমরা যদি ভুল সংশোধনী দাখিলা দিই, ভুল করছি কোনটা? ক্রয় হিসাব ডেবিট করে, তাহলে এটাকে ক্রেডিট করলে কি হবে? মিলে যাবে। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট,
ডেবিট করে ভুল করেছিলাম, এটাকে উল্টিয়ে দিলাম, এটা আমাদের সঠিক হলো। আর করা উচিত ছিল কি, যন্ত্রপাতি হিসাবে হিসাবভুক্ত করা উচিত ছিল, এই জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট। তাহলে এটা যদি সঠিক জাবেদা হয়, এই জাবেদাই তোমাকে বলে দেবে কোথায় কি করতে হবে। তাহলে দেখো, এই 1,20,000 টাকা যন্ত্রপাতির সাথে কি করতে হবে, যোগ করতে হবে। আর ক্রয়ের সাথে যোগ করে ভুল করছো, তো ক্রয়ের সাথে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো এই 1,20,000 টাকার একটি নতুন যন্ত্রপাতি, দেখো আর নতুন যন্ত্রপাতি, এখানে যন্ত্রপাতি কত ছিল, এখানে যন্ত্রপাতি ছিল হচ্ছে 4 লাখ। তো যন্ত্রপাতির সাথে আরো নতুন যন্ত্রপাতি যোগ হবে 1,20,000 টাকা। তাহলে এই যন্ত্রপাতির সাথে আরো 1 লক্ষ টাকার যন্ত্রপাতি কি করতে হবে, যোগ করতে হবে। 1,20,000 টাকার যন্ত্রপাতি নতুন, এটা যোগ হবে। আর বিয়োগ যাবে কোথা থেকে, ক্রয় থেকে বিয়োগ করতে হবে, একটা দাগ দিলাম। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, এই 4 লাখ টাকার এটাও একটা মেশিন, 1,20,000 টাকার এটাও মেশিন, কিন্তু দুইটার অবচয় কি একই হবে, একই সময় হবে? উত্তর হচ্ছে না। এটা একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যন্ত্রপাতির বিষয়টা একটু দেখি। দেখো, ধরো এই হচ্ছে একটা হিসাবকাল, এই হিসাবকালে এই হলো অক্টোবর মাস, বছরের শুরুতে তোমার কাছে 4 লক্ষ টাকার একটা যন্ত্রপাতি ছিল। আমরা অবচয় ধার্য করি কোথায়, এই শেষ দিনে। অবচয় ধার্য করি কোথায়, শেষ দিনে। তাহলে এই 4 লক্ষ টাকার যন্ত্রপাতি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তার মানে এই যন্ত্রপাতিটা ব্যবহার হয়েছে 1 বছর, তাহলে অবচয় ধার্য হবে কত, 1 বছর। তো যন্ত্রপাতি কত পার্সেন্ট, 20%। সো এই 20% করলে কত হবে, 10% করলে 4 লক্ষ টাকা 10% করলে হবে 40,000, 20% করলে কত হবে, 80,000। 80,000 টাকা হচ্ছে এই প্রথম মেশিনটা, যেটা পুরাতন মেশিন, জানুয়ারি থেকে ডিসেম্বর ব্যবহার হয়েছে। এবার আসো, নতুন আরও একটা মেশিন অক্টোবর মাসে ক্রয় করা হয়েছে। সো এর সাথে যোগ, অক্টোবর মাসে ক্রয় করা আছে, সেই মেশিনটার দাম কত, সেই মেশিনটার দাম হচ্ছে 1,20,000। এটা কিন্তু 1 বছর ব্যবহার হয়নি, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, 3 মাস ব্যবহার হয়েছে। তো প্রথমে আমরা পার্সেন্টেজ করব, পার্সেন্টেজ কোনো কিছু পার্সেন্টেজ করার পরে 1 বছরের অ্যামাউন্ট বের হয়। সো 20% দিয়ে গুণ করলে 1 বছর অবচয় বের হবে। কিন্তু মেশিনটা ব্যবহার হয়েছে কত, মেশিনটা ব্যবহার হয়েছে, আমরা যদি 12 দিয়ে ভাগ দিই এবং 3 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের 3 মাসের অবচয় হবে। তো দেখো, এই অংশটা হচ্ছে পুরাতন মেশিনের অবচয়। আর এখন এখান থেকে যেটা বের হবে, এখানে কত টাকা হবে দেখি, 1,20,000, 24,000, 24 12 দিয়ে ভাগলে 2, 3 2 6। আচ্ছা, এখানে 6,000 টাকা হবে। 1,20,000, 1 2 3, তারপর একটু ক্যালকুলেশন করি, 0.2 ভাগ 12 ইন্টু 3, 6,000 টাকা। এখানে হচ্ছে 6,000 টাকা। তাহলে দেখো টোটাল অবচয় কত, পুরাতন মেশিনেরটা হচ্ছে 80 আর নতুন মেশিনের 6, তাহলে টোটাল অবচয় হবে কত টাকা, 86,000 টাকা হচ্ছে তোমার অবচয়। এটা একটু বুঝতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সো এই 86,000 টাকা হচ্ছে অবচয়। সো অবচয় আমাদের কি করতে হয়, অবচয় একবার হচ্ছে যাবে কোথায়, পরিচালন ব্যয়ে যাবে, আর একবার কি করতে হবে, আর একবার হচ্ছে যন্ত্রপাতি থেকে আর একবার বিয়োগ করতে হবে এই 86,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। সো এটা একটু জটিল ক্যালকুলেশন ছিল। শুরুতে 80,000 টাকা রেওয়া মিলে বলা ছিল 4 লাখ টাকার একটি মেশিন, এবং সমন্বয়ে বলা আছে 1,20,000 টাকার নতুন মেশিন। সো পুরাতন মেশিন যে 4 লক্ষ টাকা, তার উপরে পূর্ণ বছরের অবচয় হবে 80,000 টাকা, আর 1,20,000 টাকার উপরে 3 মাসের অবচয় হবে 6,000। তো টোটাল হচ্ছে 86,000 টাকা। মুনাফাবিহীন বিক্রয়, দেখো মুনাফাবিহীন বিক্রয়, পণ্য বিক্রি করলে কি হয়, প্রতিষ্ঠান থেকে পণ্য কমে যায়। একটা কথা বারবার বলে, এটা জাবেদা কাজে লাগবে। তোমার প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে লাভে বিক্রি করা হচ্ছে তোমার মূল উদ্দেশ্য। ভালো করে কথাটা মনে রাখো, পণ্য ক্রয় করে লাভে পণ্য বিক্রি করা হচ্ছে, এটা তোমার মূল উদ্দেশ্য। এ ব্যতীত লাভ ছাড়া, পণ্য বিক্রয় ছাড়া অন্য কোনোভাবে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, আগুনবিনিষ্ট পণ্য বিক্রয়, বিনামূল্যে পণ্য বিতরণ, তোমার প্রতিষ্ঠানের ঘরের পণ্য যদি কমে যায়, লাভে পণ্য বিক্রি ছাড়া যেভাবেই কমে যাক, সবসময় ক্রয় হবে ক্রেডিট। ক্রয় কি হবে, ক্রেডিট। তাহলে ক্রয় ক্রেডিট হওয়ার শর্ত মনে রাখার কি টেকনিক কি, লাভে পণ্য বিক্রি ছাড়া অন্য যেভাবেই পণ্য কমে যাক, ক্রয় কি হবে, ক্রেডিট। সো মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটার জাবেদা করলে, এটা জাবেদা হয় হচ্ছে এরকম, মুনাফাবিহীন পণ্য বিক্রয় এর জাবেদা করলে কি হবে, জাবেদা হবে হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তো দেখো, বিক্রয় নর্মালি ক্রেডিট পাশে থাকে, তো বিক্রয় ক্রেডিট দ্বারা বাড়ে,
বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব, ক্রেডিট দ্বারা বাড়ে, ডেবিট দ্বারা কি হয় কমে। তার মানে ডেবিট দ্বারা কমছে মানে হচ্ছে বিক্রয়ের সাথে বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ মুখস্থ করার দরকার নাই, এই জাবেদা পারলে তুমি পারবা। ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব, ডেবিট দ্বারা বাড়ে এবং ক্রেডিট দ্বারা কি হয় বলো কমে। তাহলে ক্রয়ও কমে গেছে, তার মানে ক্রয় থেকেও বিয়োগ করতে হবে। সো মুনাফাবিহীন পণ্য বিক্রয় এর কাজ কি কি বলতো? এর কাজ হচ্ছে ক্রয় থেকেও বাদ দিতে হবে এবং বিক্রয় থেকেও বাদ দিতে হবে। তাহলে ক্রয়ের উপরে আর একটা আমরা দাগ দেই, তাহলে আর একটা দাগ দিলাম আর বিক্রয়ের সাথে একটা দাগ দিলাম। তো ক্রয়ের সাথে দুটি কাজ, বিক্রয়ের সাথে একটি কাজ। এরপরে এটা গেল। এরপরে অগ্রিম বীমার 2/3, 2/3 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বলো মেয়াদ উত্তীর্ণ হওয়া খরচ হওয়া, এটা অনেকবার বলেছি। বলো মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে কি হওয়া? খরচ হওয়া। যতটুকু উত্তীর্ণ হয়েছে তার মানে এটা হচ্ছে খরচ হয়েছে, যতটুকু উত্তীর্ণ হবে ততটুকু কি হবে? খরচ হবে। 2/3, তাহলে অগ্রিম বীমা কত ছিল দেখি, তার 2/3 অগ্রিম বীমা ছিল এই, তাহলে অগ্রিম বীমার সাথে দাগ আছে। অগ্রিম বীমা হচ্ছে কত? 30,000 টাকা, তার 2/3 খরচ হয়েছে। তাহলে অগ্রিম বীমার 2/3 কি হয়েছে? খরচ হয়েছে। অগ্রিম বীমার 2/3 জায়গা নাই, কোথায় লিখবো? আচ্ছা 2/3 অগ্রিম বীমা হচ্ছে 30,000। 30,000 অগ্রিম বীমা কত? 30,000, এর 2/3 উপরে 2 নিচে হচ্ছে 3, এর 2/3 উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়া মানে কি হওয়া? খরচ হওয়া। 3 দিয়ে 10 কাটলে কত? 3 দিয়ে 30 কাটলে 10, আর 10 দুগুণে 20, তাহলে 2 অংশ মানে হচ্ছে 20,000 টাকা বিমা খরচ হয়েছে। বিমা খরচ কত টাকা? বিমা খরচ 20,000। সো আগে অগ্রিম বিমা কত ছিল? 30, তাহলে অগ্রিম বিমা কি আর 30 থাকবে? 30 থেকে 20,000 টাকা কি হয়েছে? খরচ হয়ে গেছে। তো এখন দেখো অগ্রিম বিমা ছিল কত? 30,000, এর থেকে খরচ হলো কত টাকা? 20,000 টাকা। তাহলে অগ্রিম বিমা এখন থাকবে কত টাকা? 10,000 টাকা থাকবে। তারপরে ক্রয় ও বিক্রয়ের 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। দেখো ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে নিট ক্রয়ের সাথে, নিট ক্রয়ের এবং নিট বিক্রয়ের পরে, নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে হচ্ছে ভ্যাট নির্ণয় করতে হয়। ভ্যাট অন্তর্ভুক্ত থাকা 15% ভ্যাট আছে, তাহলে 100% হচ্ছে ক্রয়ের মূল্য, 15% ভ্যাটের মূল্য, তাহলে টোটাল ক্রয় মূল্য মানে হচ্ছে কি 115%। আচ্ছা, সো আমরা ক্রয় বিক্রয়ের সাথে আরও একটি কাজ আছে, তাহলে ক্রয়ের সাথে আরও একটি দাগ দিব, এই একটি দাগ, এই একটি দাগ, তাহলে ক্রয়ের সাথে 3টি কাজ, বিক্রয়ের সাথে 2টি কাজ। এবার আসি ক্রয় বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয় করা। তাহলে প্রথম কাজ কি নির্ণয় করা? ক্রয় এবং বিক্রয়ের উপরে ভ্যাট নির্ণয় করা। সো ক্রয়ের ভ্যাট নির্ণয় করতে হলে আগে নিট ক্রয় বের করতে হবে এবং বিক্রয় ভ্যাট নির্ণয় করতে হলে আগে নিট বিক্রয় বের করতে হবে। ভাইয়া নিট ক্রয় মানে কি? ক্রয়ের সাথে যাবতীয় আইটেম যোগ বিয়োগ করার পরে, যেমন ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্যে পণ্য বিতরণ থাকতে পারে, অলিখিত ক্রয় থাকতে পারে। ক্রয়ের সাথে যাবতীয় আইটেম যোগ এবং বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা বলি নিট ক্রয়। ঠিক অনুরূপভাবে বিক্রয়ের ক্ষেত্র সেম, বিক্রয়ের সাথে যাবতীয় আইটেম যোগ অথবা বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা বলি নিট বিক্রয়। তাহলে আমাদের ক্রয় বিক্রয়ের ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা ক্রয় ভ্যাট নির্ণয় করব। তাহলে আমাদের প্রথমে হচ্ছে নিট ক্রয় বের করা। প্রথম কাজ কি? নিট ক্রয়। তাহলে ক্রয় কত টাকা আছে এটা আমরা একটু দেখব। ক্রয় কত টাকা আছে? ক্রয় আছে তোমার হচ্ছে 7,40,000। 7 লক্ষ কত? 40,000 টাকা। ক্রয় হচ্ছে 7,40,000। আর এখানে আমরা একটু বিক্রয় লিখি। বিক্রয় বলা ছিল 9,20,000। 9,20,000। 9,20,000 টাকা হচ্ছে বিক্রয়। এখন ক্রয়ের সাথে যেগুলো দাগ আছে সেগুলো আমরা একটা একটা করে যোগ বিয়োগের কাজ করব। দেখো ক্রয়ের সাথে কোথায় ছিল কাজ? এই যে 3 নাম্বার সমন্বয় বলেছিল। এই যে দেখো যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় থেকে বিয়োগ করতে হবে 1,20,000। যন্ত্রপাতি ক্রয়, ক্রয়ের সাথে ভুলে যোগ হয়ে গেছে। তাহলে এই 1,20,000 যে যন্ত্রপাতি, এটা এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। যন্ত্রপাতি ক্রয়কে যন্ত্রপাতির সাথে যোগ করতে হবে, ক্রয় থেকে বিয়োগ করতে হবে। মাইনাস যন্ত্রপাতি ক্রয় 1,20,000 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে গেল 3 নম্বরের কাজ হলো। তাহলে ক্রয়ের পর কাজ আছে, দাগ আছে 3টা।
তিনটা দাগ আছে। তো দ্বিতীয় কি মুনাফা বিহীন বিক্রয়, মুনাফা বিহীন বিক্রয় কি বিক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ, ক্রয় থেকেও বাদ। মুনাফা বিহীন পণ্য বিক্রয় কত টাকা, 30,000 টাকা, 30,000 টাকা ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ যাবে। আচ্ছা, তাহলে 40 থেকে 20 বাদ গেলে কত, 7,20,000, 6,20,000। এখান থেকে আবার কি বিয়োগ করব, মুনাফা বিহীন পণ্য বিক্রয় কত টাকা, 30,000 টাকা। তাহলে 6,20,000 থেকে 30,000 বাদ দিলে, 6,20,000 বাদ দিলে আর 5,90,000 টাকা। এই 5,90,000 টাকার নাম কি বলো, নিট ক্রয়। এই 5,90,000 টাকার নাম হচ্ছে নিট ক্রয়। এবার সব বিক্রয় হচ্ছে এত টাকা। তাহলে ক্রয়ের সাথে দাগ ছিল কয়টা, ক্রয়ের সাথে দাগ ছিল হচ্ছে 3টা, এই একটা আর একটা ভ্যাটের জন্য। আর বিক্রয়ের সাথে দাগ ছিল কয়টা, একটা, 2টা। বিক্রয় মুনাফাবিহীন পণ্য বিক্রয়। সো বিক্রয়ের সাথে কয়টা দাগ ছিল, 2টা। দেখো বিক্রয়ের সাথে দাগ ছিল কয়টা, 2টা। একটা হচ্ছে মুনাফাবিহীনের জন্য আর একটা হচ্ছে ভ্যাটের জন্য। ক্রয়ের সাথে দাগ ছিল কয়টা, 3টা। একটা ছিল যন্ত্রপাতি ক্রয় ভুল, আর একটা হচ্ছে মুনাফাবিহীন, আর একটা হচ্ছে ভ্যাট। সো আমরা এখন ভ্যাটের ক্যালকুলেশন করলেই হবে। সো আমাদের নিট ক্রয় নিট বিক্রয় হলো। তাহলে এখান থেকে যে অ্যামাউন্টটা বের হবে 9 লাখ, আর 10,000 বাদ দিলেও কত হবে, 8,90,000। 8,90,000 টাকার নাম হচ্ছে নিট বিক্রয়। এখন ভ্যাট কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখো, এই 5,90,000 টাকা এটা হচ্ছে 100% ভ্যালু, অর্থাৎ ক্রয় ভ্যালু কত, 100%। এর সাথে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। সরি, 5,90,000-এর মধ্যে কি আছে, 100% হচ্ছে ক্রয়ের মূল্য, 15% হচ্ছে ভ্যাটের মূল্য। টোটাল 115% ভ্যাট। যেহেতু এই 5,90,000-এর মধ্যে ভ্যাটও আছে, 5,90,000-এর মধ্যে কি বলছে, সমন্বয় বলেছে যে এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তো ভ্যাট অন্তর্ভুক্ত থাকা মানে কি, এই 5,90,000 এর মধ্যে আছে কত, 100% ভ্যালু প্লাস 15% ভ্যাট। ক্রয় মূল্য আছে, ভ্যাটও আছে। 5,90,000 টাকা, এর মধ্যে ক্রয় মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাই ক্রয় মূল্য কত পার্সেন্ট, সবসময় 100%, আর ভ্যাট কত পার্সেন্ট, 15%। সো এই 5,90,000-এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, তার মানে 100% হচ্ছে ক্রয়ের মূল্য, 15% হচ্ছে ভ্যাটের মূল্য। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 115%-এর ভ্যালু। তাহলে 115 দিয়ে ভাগ দিব এবং 15 দিয়ে গুণ দিলে আমাদের ভ্যাট বের হবে। 15% হচ্ছে ভ্যাটের পরিমাণ। তো 15 দিয়ে আমরা কি করব, গুণ করব। সো 5,90,000 1 2 3 ভাগ 115 ইন্টু 15, তাহলে কত হবে, 76,956 টাকা, 76,956 টাকা। এবার অনুরূপভাবে দেখো 8,90,000, এখানে কি কি আছে বলো, এখানে 100% বিক্রয় এবং 15% ভ্যাট। তো এই 8,90,000 এর মধ্যে 115%-এর ভ্যালু আছে, বিক্রয় মূল্য 100, ভ্যাট হচ্ছে 15। এখন 115 দিয়ে গুণ করব এবং 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, তাহলে আমাদের ভ্যাট বের হবে। 8,90,000 1 2 3 ভাগ 115 ইন্টু 15, তাহলে কত হবে, 1,16,087 টাকা, 1,16,087। তাহলে আমাদের ক্রয় ভ্যাট, হচ্ছে কত, ক্রয় ভ্যাট হচ্ছে 76,956 টাকা। কোন এটার একটা উত্তর হলো। আর বিক্রয় ভ্যাট হচ্ছে কত, 1,16,087 টাকা। ছয় হচ্ছে ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট। এখন ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটের মধ্যে দুইটার জেন নির্ণয় করব। ক্রয় ভ্যাট বেশি হলে সেটা হচ্ছে চলতি সম্পদে যাবে, আর বিক্রয় ভ্যাট বেশি হলে সেটা চলতি দায়ে যাবে। তো এখন এটা কেন চলতি সম্পদ চলতি দায়, এটা বোঝার জন্য আলাদা ভিডিও লাগবে।
তো দেখো ক্রয় ভ্যাট হচ্ছে ৭৬,৯৫৬। দুটাকে বিয়োগ করব ১,১৬,০০৮৭। বিক্রয় ভ্যাট থেকে ক্রয় ভ্যাট বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কোনটা বড় হবে? স্বাভাবিকভাবে বিক্রয় ভ্যাট বড় হবে। তো বিক্রয় ভ্যাট কত টাকা বড় হবে? তাহলে বিক্রয় ভ্যাট বেশি হচ্ছে ৩৯,১৩১ টাকা। এই ৩৯,১৩১ টাকা বিক্রয় ভ্যাট বেশি। বিক্রয় ভ্যাট বেশি হলে যতটুকু বেশি সেটা যাবে চলতি দায়ে। এটা কোথায় যাবে বলো? চলতি দায়ে। আর যদি ক্রয় ভ্যাট বেশি হতো তাহলে সেটা চলতি সম্পদে যেত। তাহলে ৩৯,১৩১ টাকা ৩৯,১৩১ টাকা চলতি দায়ে যাবে। ৩৯,১৪১ টাকা চলতি দায়ে যাবে। ৩৯,১৩১। এটা কোথায় যাবে? চলতি দায়। ওকে, তাহলে ক্রয় ও বিক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় হলো। ওকে, তো এই হচ্ছে ক নাম্বার। ক নাম্বারটা বেশ বড় ছিল। এবার আসলে খ নাম্বারটা আমরা একত্রে করার চেষ্টা করব। কিভাবে করব? অঙ্কের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব এবং আমাদের সমস্ত কিছু একত্রে নির্ণয় হবে। দেখি, শেয়ার মূলধন এটা কোথায় যাবে? মালিকানা সত্ত্ব। কিন্তু আমাকে কি কি করতে বলছে এটা আগে জানতে হবে। খ নাম্বারে মোট লাভ 2,54,870 টাকা ধরে মোট লাভ ধরে নিট আয় নির্ণয় করতে হবে। তাহলে খ নাম্বারে মোট লাভ ধরতে বলছে কত? 2,54,870। 2,54,870 টাকা। 2,54,870। 2,54,870 টাকা। এটা হচ্ছে মোট লাভ ধরে নিতে বলছে। সো মোট লাভ প্রশ্নে প্রদত্ত আমরা বলতে পারি, যেহেতু প্রশ্নে দেয়া ছিল আমরা কোনো নির্ণয় করিনি বা বের করিনি। সো মোট লাভ। তো এখন নির্ণয় করতে বলছি কি, এত টাকা মোট লাভ ধরে নিট আয় নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? নিট আয়। আচ্ছা, আর গত হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, শুধু দায় পাশ। তো দায় পাশ মানে কি? দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, এল প্লাস ওই দায় পাশ বলতে বোঝায় ইকুয়ালস টু এল প্লাস ওই, সম্পদ না, শুধু দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার আসো তাহলে আমরা তাহলে দায় ও মালিকানা সত্ত্ব, তাহলে এটা নির্ণয় করতে হবে কতটুকু? এ ইকুয়ালস টু এল প্লাস ওই, শুধু এই অংশটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখতে হয় কোম্পানি অনুযায়ী, কোম্পানির নিয়ম অনুযায়ী প্রথমে লিখতে হবে শেয়ার মূলধন, মালিকানা সত্ত্বের অংশ। তাহলে প্রথমে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব, দায় ও মালিকানা বা শেয়ার হোল্ডার সত্ত্ব। প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে শিরোনাম হচ্ছে কি? শেয়ার মূলধন। শেয়ার মূলধন। এই ফরম্যাটগুলো আমি আমার পিডিএফে আছে, এই পিডিএফ থেকে দেখে নিবা। শেয়ার মূলধন। শেয়ার মূলধনের মধ্যে কি কি থাকে? শেয়ার মূলধনে থাকে প্রথমে অনুমোদিত মূলধন। অনুমোদিত, এগুলোর কোনো কাজ নাই, জাস্ট ফরম্যাট লিখতে হবে। তাই এটা চতুর্থ অধ্যায় এরকম আছে। অনুমোদিত মূলধন প্রতিটি ডট ডট টাকা করে এতটি। তারপরে হলো ইস্যুকৃত কমা বিলিখিত ও ইস্যুকৃত বিলিখিত ও পরিশোধিত বা আদায়কৃত মূলধন। পরিশোধিত মূলধন প্রতিটি, একটু ক্লিয়ার হবে চতুর্থ অধ্যায় করলে, প্রতিটি এত টাকা দরে এতটি শেয়ার। ওকে, তারপরে আমাদের কি শিরোনাম থাকে? তারপরে থাকে আমাদের সঞ্চিতি ও উদ্ধৃতি। সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিত ও উদ্বৃত্ত শিরোনাম। এর মধ্যে কি যায়? শেয়ার অধিহার যায়, সংরক্ষিত আয় যায়, এগুলো যায়। তাহলে এইটি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। এরপরে হচ্ছে দায়। দায়ের মধ্যে এখানে দীর্ঘমেয়াদী দায় নাই, তাহলে কি যাবে? চলতি দায় যাবে। চলতি দায় যাবে। ওকে,
আচ্ছা, তাহলে এবার আসো আমাদের শুরু থেকে। তাহলে কি আছে? শেয়ার মূলধন। তাহলে শেয়ার মূলধন এটা আমাদের লিখতে হবে, মালিকানা সত্ত্বে কত টাকা? 7,50,000 টাকা। 75,000 শেয়ার, তাহলে প্রতিটির দাম কত? দেখো, শেয়ার মূলধন বের করতে কিভাবে? শেয়ার মূলধন বের করতে হচ্ছে শেয়ারের সংখ্যা ইন্টু প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু। তো অঙ্কে শেয়ার মূলধন বলছে কত? 7,50,000। শেয়ারের সংখ্যাও বলে দিছে 75,000। তাহলে প্রত্যেকটার দাম কত হবে? 75 এই পাশে চলে আসলে 75,000, 3 কাটা এটা, তাহলে 10 টাকা হচ্ছে প্রতিটি শেয়ার। তাহলে 10 টাকা করে 75,000 শেয়ার, 10 টাকা করে 75,000 শেয়ার। তাহলে প্রতিটি 10 টাকা করে, প্রতিটি হচ্ছে 10 টাকা করে 75,000 শেয়ার। তাহলে শেয়ার মূলধন কত হবে? 75 লাখ টাকা। তাহলে শেয়ার মূলধন হবে 75 লক্ষ টাকা। আর অনুমোদিত কত? আসলে অঙ্কে এখানে উপরে একটা লাইন হয়তো মিসিং আছে, অনুমোদিত শেয়ার মূলধন এখানে দেয়া নাই। ওকে, অনুমোদিত শেয়ার মূলধনটা এখানে দেয়া নাই, উপরে অঙ্কে সবসময় থাকে অনুমোদিত কত। সো অনুমোদিত দেয়া নাই যেহেতু, তাহলে আমরা শুধু এখানে প্রতিটি এই ফরম্যাটটা শুধু লিখে দিলাম। প্রতিটি কত টাকা করে? প্রতিটি হচ্ছে 10 টাকা করে। কতটি শেয়ার বলা নাই, তাহলে এটা থাকলো। ওকে, শেয়ার মূলধন লিখলাম। এরপরে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি কার অংশ? মালিকানা সত্ত্বের অংশ। সাধারণ সঞ্চিতি কত? 1,20,000। 1,20,000 সাধারণ সঞ্চিতি কত? 1,20,000 সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি 1 লক্ষ কত টাকা? 1,20,000। এটা হচ্ছে সঞ্চিত উদ্বৃত্তের অংশ। সঞ্চিত উদ্বৃত্ত আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের জের। সংরক্ষিত আয়। দেখো, সংরক্ষিত আয় এর প্রারম্ভিক যে রেয়া মিলে কত দেয়া আছে? সংরক্ষিত আয় দেয়া আছে 1 লক্ষ কত টাকা? 28,000 টাকা। 1 লক্ষ কত টাকা? 28,000 টাকা। 1,28,000, এটা একটু বোঝার চেষ্টা করো। এই সংরক্ষিত আয় 1 লক্ষ কত? 28,000। আমি এখানে কেন লিখলাম 1,28,000? এইটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে, গভীর মনোযোগ দিয়ে জিনিসটা বুঝো। সংরক্ষিত আয় এটা হচ্ছে প্রারম্ভিক জের। এই যে সংরক্ষিত আয় হচ্ছে বছরের 1,28,000 বছরের শুরুর জের। এবার এই সারা বছরে কি হয়েছে, এর সাথে নিট লাভ যোগ হবে। কি হবে? নিট লাভ যোগ হয়ে সমাপনী, এখানে যাবে হচ্ছে সমাপনী সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়ের সমাপনী জের এখানে আমি একটু লিখে দিই, সমাপনী সংরক্ষিত হয়। সো সঞ্চিতি উদ্বৃত্তিতে কোনটা যাবে? সমাপনী সংরক্ষিত হয়। কিন্তু এই 1,28,000 টাকা হচ্ছে প্রারম্ভিক। এই 1,28,000 কি? প্রারম্ভিক। তাহলে এর সাথে কি চলতি বছরের নিট লাভটা যোগ করতে হবে। সো চলতি বছরের নিট লাভ কোথায় পাবো? চলতি বছরের নিট লাভ পাবো হচ্ছে এই যে তোমার হচ্ছে খ নাম্বার থেকে নিট লাভ বের হবে। সুতরাং এই জিনিসটা এখানে কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। কেন? কারণ এখানে আমাদের কি করতে হবে? এটার সাথে নিট লাভ যোগ করতে হবে। নিট লাভ কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, সো নিট লাভটা আমরা খ নাম্বার করার পরে পাবো। আচ্ছা, তাহলে আমাদের এটার কাজ ওকে, এটা ওকে, এটা ওকে, তিনটা ওকে। প্রাপ্য হিসাব চলতি সম্পদে যাবে, সম্পদ নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটা আর যাবে না। আচ্ছা, এরপরে আসো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কোথায় যাবে? চলতি দায়ে। চলতি দায় আমাদের লাগবে 65,000 টাকা চলতি দায়। 65,000 টাকা প্রদেয় হিসাব। 65,000 টাকা চলতি দায়। তাহলে ওকে, এরপরে হচ্ছে 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা। 10% বিনিয়োগ কোথায় যাবে? এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সম্পদ অংশে। সম্পদ নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটা যাবে না। বাট এটা দেখো, বিনিয়োগের যে সুদ 5,000, এটাও কোথায় যাবে? চলতি সম্পদ। তো 5,000 টাকা চলতি সম্পদে যাবে, আমাদের চলতি সম্পদ নির্ণয় করতে বলে নাই। আমাদের লাগবে অপরিচালন আয়ে যাবে কত টাকা? 20,000 টাকা। সো অপরিচালন আয়ে যাবে, এই যে খ নাম্বার অপরিচালন আয় আছে, এখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে, পরিচালন ব্যয় বিয়োগ করে লাস্টের দিকে আমাদের অপরিচালন আয়টা কি করতে হয়? যোগ করতে হয়। আচ্ছা, যোগ অপরিচালন আয়।
তাহলে অপরিচালন আয় এর ক্যালকুলেশন আমরা এখানে লিখেছিলাম। দেখো 20,000 টাকা হচ্ছে টোটাল অপরিচালন আয়। এখানে দেখো এই যে বিনিয়োগের সুদ এটা দেয়া আছে, কত টাকা দেয়া আছে? 15,000 টাকা। সো এই 15,000 টাকা অলরেডি আমি পেয়ে গেছি, 5,000 টাকা বকে আছে, টোটাল আয় হচ্ছে কত? 20,000। তাহলে অপরিচালন আয়ে যাবে কত? টোটাল 20,000। তাহলে এটা আমাকে একটু ভেঙে দেখাতে হবে। তাহলে অপরিচালন আয়ের মধ্যে তাহলে বিনিয়োগের সুদ এটা হচ্ছে 15,000 টাকা। 15,000 অলরেডি পেয়ে গেছি। আর এর সাথে বকেয়া আছে, এর সাথে কি আছে? বকেয়া আছে কয় টাকা? 5,000 টাকা। তাহলে টোটাল বিনিয়োগের সুদ হচ্ছে কত? 20,000 টাকা। তাহলে বিনিয়োগের কাজ ওকে, চলতি সম্পদ যাবে না, স্থায়ী সম্পদও নাই, এটাও হবে না। সুনাম কোথায় যাবে? অস্পর্শনীয় সম্পদ। তো সম্পদ তো নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটা যাবে না। এবার আসি যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, এটাও যাবে না, কারণ এটা সম্পদ। কি করতে বলে নাই বলো? সম্পদ এখানে আমাদের নির্ণয় করতে বলে নাই। প্রাপ্য নোট সম্পদ আমাদের লাগবে না। প্রদয় নোট লাগবে। প্রদয় নোট কত? 50,000, কারণ প্রদয় নোট হচ্ছে চলতি দায়ে যাবে। প্রদয় নোট কত বললাম? প্রদয় নোট হচ্ছে 50,000। প্রদয় নোট 50,000। প্রদয় নোট কত? 50,000। প্রদয় নোট 50,000। ওকে, এটার কাজ শেষ। মজুরি যাবে কোথায়? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে। সো আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে নাই, আমাদের লাগবে হচ্ছে পরিচালন ব্যয়, অপরিচালন আয় ব্যয়, এগুলো লাগবে। সো মজুরি এটা যাবে না, কারণ মজুরি হচ্ছে প্রত্যক্ষ খরচ, এটা আমাদের লাগবে না। প্রারম্ভিক মজুত পণ্য এটাও কোথায় যায়? এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যায়, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেনি। আমার লাগবে পরিচালন ব্যয়। বহি পরিবহন কি? পরিচালন ব্যয়, এটা লাগবে। বহি পরিবহন ব্যয় কত টাকা? 60,000 টাকা, এটা যাবে। বহি পরিবহন 60,000 টাকা এখানে যাবে। বহি পরিবহন 60,000 টাকা। বহি পরিবহন 60,000 টাকা 2 নম্বর ঘরে লিখব। বহি পরিবহন লিখলাম। এরপর হচ্ছে অগ্রিম বীমা কিন্তু সম্পদে অংশ যাবে, কিন্তু অগ্রিম বীমার যে অংশ উত্তীর্ণ হয়েছে সেটা কি? খরচ হিসাবে যাবে। ওকে, তাহলে অগ্রিম বীমার খরচ কত টাকা বলো তো? 20,000 টাকা হচ্ছে খরচ। এটা যদিও আমরা সমন্বয়ও পাবো, চাইলে এখনও লিখতে পারি, অথবা সমন্বয় রিডিং পড়ার সময় তখন আমরা পাবো এটা। তাহলে বীমা খরচ এটা চাইলে এখনও লিখতে পারি। বীমা খরচ কত টাকা? বীমা খরচ হচ্ছে 20,000 টাকা। তাহলে অগ্রিম বীমার চলতি সম্পদে এটা যাবে না, আমরা বীমা খরচটা লিখলাম। ক্রয় ও বিক্রয়ের মধ্যে এটা হচ্ছে যখন মোট লাভ নির্ণয় করতে হতো তখন যেত, তাহলে ক্রয় বিক্রয় কোনোটাই যাবে না। আচ্ছা, বিনিয়োগের সুদ অপরিচালনে আমরা লিখে ফেলছি। নগদ তহবিল হচ্ছে চলতি সম্পদ, এটাও আমরা লিখে ফেলেছি। এখন আসলে সমন্বয়গুলো ঠান্ডা মাথায় পড়তে হবে। সমাপনী মজুত পণ্য একবার চলতি সম্পদে যায়, কিন্তু এখানে সম্পদ নির্ণয় করতে বলে না, সুতরাং এটা যাবে না। এরপরে আরেকবার কোথায় যায়? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটা যাবে না। 1 নাম্বার সমন্বয়ের কাজ ডান। প্রাপ্য হিসাবের 15,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% সঞ্চিতি ধার্য করতে হবে। সো এটা হচ্ছে অনাদায়ী পাওনা, পরিচালন ব্যয়ের যাবে, তো পরিচালন ব্যয় আমাদের আছে। সো নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। রেয়া মিলে কোনো পুরাতন কিছু নেই, অনাদায়ী পাওনায় নেই, অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনোটাই নেই, শুধু এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। সো অনাদায়ী পাওনা কত বলা আছে? অনাদায়ী পাওনা আছে হচ্ছে 15,000। এই যে 15,000 টাকা নতুন অনাদায়ী পাওনা, আর অনাদায়ী পাওনা সঞ্চিত 6,500। তাহলে 15,000 আর 6,500, 15,000 আর হলো 6,500। তাহলে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দুটো যোগ করলে কত হবে? 15 × 6 = 21,500 টাকা। সো 21,500 টাকা হচ্ছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমাদের 2 নম্বর সমন্বয়ের কাজ ওকে। আচ্ছা, 1 অক্টোবর এত তারিখে যন্ত্রপাতির সাথে যোগ করতে হতো, কিন্তু আমাদের তো যন্ত্রপাতি এখানে সম্পদ লাগবে না। ক্রয় থেকে বিয়োগ, হ্যাঁ আমরা করেছি, ক্রয় থেকে বিয়োগ ক নাম্বারে আমরা করেছি।
এখন এটার হচ্ছে অবচয় অংশটা লাগবে। কি লাগবে? অবচয়। অবচয় ক্যালকুলেশন আমরা করেছিলাম। দেখো, যন্ত্রপাতি বছরের শুরুতে কত টাকা আছে? 4 লাখ। এই যন্ত্রপাতি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার হয়েছে, তার মানে এই যন্ত্রপাতিটার অবচয় হবে 20% কত টাকা? বলো, 80,000 টাকা। আর প্লাস নতুন যন্ত্রপাতি ছিল 1,20,000, তার 20%, তার 20% করে 3 মাসের কত হবে? 6,000। তাহলে টোটাল যন্ত্রপাতির অবচয় কত টাকা হবে? 86,000 টাকা। তাহলে টোটাল যন্ত্রপাতির অবচয় কত টাকা? 86,000 টাকা হলে যন্ত্রপাতির অবচয়। অবচয় ব্র্যাকেটে যন্ত্রপাতি লিখতে পারো। যন্ত্রপাতির অবচয় হচ্ছে কত টাকা? 86,000 টাকা হচ্ছে যন্ত্রপাতির অবচয়। তাহলে এটার দেখো, এটার একটু কাজ দেখো, বিক্রয়ের সাথে যোগ, ক্রয়ের সাথে বিয়োগ, এইগুলা কাজ এটা আমাদের লাগে নাই, এটা করেছি। তারপরে হচ্ছে যন্ত্রপাতির অবচয়, হ্যাঁ ধার্য করলাম। আর সম্পত্তি তো যাবে না। এবার 4 নাম্বার, মুনাফাবিহীন বিক্রি কি? বিক্রয় থেকে বাদ, ক্রয় থেকে বাদ, সেটা আমরা ক নাম্বারে করেছি। এই যে 5 নাম্বার, অগ্রিম বিমার 2/3 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে খরচ হওয়া। বিমা খরচ কত? 20,000। একটু আগে আমরা লিখে ফেলছি অলরেডি যে বিমা খরচ কত টাকা? 20,000। আর চলতি সম্পদ তো যাবে না, তাহলে অগ্রিম বিমার লেখার দরকার নাই। ক্রয় বিক্রয়ের 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। সো ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ, এটা আমরা লিখেছি। এখন এই ক্রয় বিক্রয় ভ্যাটের যে পার্থক্য, ক্রয় বিক্রয় ভ্যাটের পার্থক্য কত টাকা ছিল? বিক্রয় ভ্যাটটা বেশি ছিল। বিক্রয় ভ্যাট বেশি থাকলে সেটা কোথায় লিখতে হয়? চলতি দায়ে লিখতে হয়। তাহলে 39,131 টাকা বিক্রয় ভ্যাট বেশি, যে কত ছিল? দেখো, 39,131 টাকা, এটা কোথায় লিখতে হবে? চলতি দায়ে লিখতে হবে। বিক্রয় ভ্যাট যতটুকু বেশি হবে সেটা চলতি দায়ে। 39,131 টাকা, 39,131 টাকা। 131 না? হ্যাঁ, 131। তাহলে এটাকে লিখতে হবে কি? ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব নামে লিখতে হবে, অর্থাৎ দুটার জের, ক্রয় বিক্রয় ভ্যাটের জের হচ্ছে এত টাকা। তাহলে আমাদের সমন্বয় সবগুলো কাজই আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। এখন আমাদের আসলে নিট লাভ নির্ণয় করব। নিট লাভ নির্ণয় করব। সো তাহলে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন আয় হবে। মোট লাভ থেকে, মোট লাভ কত? 2,54,870 হলো মোট লাভ। এটা থেকে, আচ্ছা আগে এটা যোগ করি, 80,000, 80, 1, 2, 3 সমস্ত পরিচালন ব্যয় 21,500 যোগ 86,000। তাহলে এখানে 1,07,500, এই 1,07,500 নাম কি বলতো? 1,07,500 নাম হচ্ছে পরিচালন মুনাফা। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে তার নাম হচ্ছে পরিচালন মুনাফা। তাহলে পরিচালন 1,07,500 বিয়োগ করতে হবে 80,000। আচ্ছা, এই পরিচালন ব্যয় টোটালটা আগে আমরা এখানে লিখবো। 1,87,500, 1,87,500 কত? 500। 1,87,500 হচ্ছে টোটাল পরিচালন ব্যয়। এবার পরিচালন ব্যয়টা বাদ দিলে 2,54,870। তাহলে হবে 67,370 টাকা হচ্ছে পরিচালন কি বলো? মুনাফা। এবার পরিচালন মুনাফা থেকে এখানে আর আসলে কিছুই নাই, খুবই ছোট। তাহলে অপরিচালন আয়টা কি করতে হবে? এর সাথে যোগ করতে হবে, যোগ 20।
তাহলে বিয়োগ করলে হবে 87,370 টাকা হচ্ছে নিট মুনাফা। যেহেতু কোনো ট্যাক্স নাই, আর ট্যাক্স থাকলে কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিতাম। তো 87,370 টাকা হচ্ছে আমাদের উত্তর। বলো এই নিট মুনাফার কাজ কি? এই নিট মুনাফা কোথায় গিয়ে জমা হয়? প্রত্যেক বছর এই নিট মুনাফাগুলো জমা হয় সংরক্ষিত আয়ে। সো সংরক্ষিত আয় রেয়া মিলে দেওয়া আছে বছরের শুরুরটা, আর এখন কি করলা, এই 87,000 এত টাকা যোগ হয়ে শুরুতে যা ছিল তার সাথে এত টাকা যোগ হয়ে সমাপনী জের হবে। তাহলে 87,370 টাকা সংরক্ষিত আয়ের সাথে যোগ হবে 87,000, তাহলে এখানে হবে আচ্ছা 87,370 টাকা। সো এই 87, দেখো শুরুতে সংরক্ষিত আয় কত টাকা ছিল? শুরুতে সংরক্ষিত আয় ছিল 1,28,000 টাকা। এটা হলো প্রারম্ভিক জেরের সাথে চলতি বছরের নিট মুনাফা 87,370। চলতি বছরের নিট মুনাফা যোগ করলে কত হবে? 2,15,370 টাকা হচ্ছে সংরক্ষিত আয় সমাপনী জের। তাহলে এই দুইটা যোগ করি, 2,15,000 যোগ 1,20,000, 1 2 3, তাই টোটাল সঞ্চিত উদ্বৃত্ত থেকে বের হলো হচ্ছে 3,35,370। তো দেখো এই 7,75,00,000 হচ্ছে কি মূলধন, আর এই একটা শিরোনাম সঞ্চিত উদ্বৃত্ত মালিকানা সত্ত্বের অংশ। এটার মধ্যে কয়টা উপাদান ছিল? দুইটা। এই দুইটা যোগ করলে টোটাল সঞ্চিত উদ্বৃত্ত। তাহলে এই অ্যামাউন্ট হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত, আর এই অ্যামাউন্ট হচ্ছে কি শেয়ার মূলধন। তাহলে এই দুইটা যোগ করলে টোটাল কি পাওয়া যাবে? টোটাল মালিকানা শেয়ার হোল্ডারদের সত্ত্ব পাওয়া যাবে। তাহলে যোগ 75, তাহলে কত হলো? 78,35,370। এটা হচ্ছে টোটাল মালিকানা সত্ত্ব। সো টোটাল মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব। ফার্স্ট পেপারে মালিকানা সত্ত্ব বলে, সেকেন্ড পেপারে কোম্পানির মালিকারা শেয়ার হোল্ডার, তাই শেয়ার হোল্ডারদের সত্ত্ব লিখতে হয় 78,35,370। আর চলতি দায়গুলা কি কি? তিনটা, 65,000 যোগ 50,000 যোগ 39,131। তাহলে এখানে কত হবে? 1,54,131। এটা হচ্ছে টোটাল মোট দায়। যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই, তাহলে এটাই হচ্ছে কি মোট দায়। ওকে, আমাদের তাহলে টোটাল শেয়ার হোল্ডারদের সত্ত্ব মালিকানা টোটাল। তাহলে আমাদের দেখো এল এর প্রথম, এটা হচ্ছে কিসের পরিমাণ? এটা হচ্ছে এল, ঠিক কিনা? আর এটা হচ্ছে কি বলতো? শেয়ার হোল্ডারদের সত্ত্ব, অর্থাৎ ওই। তা এখন এই দুটাকে যোগ করলে কি হবে? টোটাল এল প্লাস ওইর মান হবে। তো দুটা যদি টোটাল যোগ করি তাহলে কত হয়? আচ্ছা এখানে কি 75 লক্ষ, আচ্ছা 75 লক্ষ নাকি 7,50,000 টাকা? আচ্ছা আবার একটু রিচেক করি। 75,000, আচ্ছা এখানে তো 7,50,000, আমি 75,000 লিখে ফেলছি, সরি, একটা শূন্য কম হবে। একটি শূন্য সারা জীবনের কান্না। তাহলে 7,50,000, এখানে 7,50,000, 1 2 3 যোগ 3,35,370। তাহলে এখানে হচ্ছে 10 লক্ষ, এখানে হচ্ছে 10,85,370 টাকা। আর হচ্ছে এখানে এটার সাথে কি হবে? এটার সাথে হচ্ছে দায় যোগ করতে হবে 1,54,131। তাহলে টোটাল 12,39,501 টাকা হচ্ছে মোট দায় ও
শেয়ার হোল্ডারদের সত্য। তাহলে আমাদের উত্তর হচ্ছে 12,39,501 টাকা হচ্ছে দায় ও মালিকানা সত্য। ওকে, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।